এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী ওয়ালিউল সাকিব। যাচ্ছি তার কাছে। সাকিব, আমরা দেখছিলাম যে সারা দিন এই বিষয়টা কিন্তু চর্চার বিষয় ছিল এবং একই সাথে এনসিপি কিন্তু সবশেষে তাদের নেতৃবৃন্দ নিয়ে তাদের সাথে একাত্মতা ঘোষণা করে এবং তারা বলছে যে শিক্ষকদের মতো মহান পেশার মানুষদের এভাবে আসলে পুলিশের যে হামলা বা উত্তেজনাটা তৈরি করেছে সেটা হয়তো ঠিক ছিল না। আমরা যদি একটু দিনের পুরো বিস্তারিত জানতে চাই, কি ঘটছে আর কি, বা কি হচ্ছিল ওখানে। আমি মূলত দিনের ঘটনার আগে একটু পেছনে যেতে চাই। যে আপনার একেবারে প্রথমে বলা যায় যে 2018 সালে এই যে এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা তারা হচ্ছে জাতীয়করণের দাবিতে আন্দোলনটা শুরু করেন। তো তৎকালীন সরকার হচ্ছে প্রথম দিকে তাদের দাবিগুলো মেনে নিতে না চাইলেও পরবর্তীতে আমরা দেখেছি যে তারা হচ্ছে 5% বার্ষিক প্রবৃদ্ধি ও 20% যে বৈশাখী ভাতা এই দুটো চালু করার আশ্বাস তারা দেয় এবং পরবর্তীতে সেটি শুরু হয়। কিন্তু পরবর্তীতে জাতীয়করণের যে দাবিটি সেটি কিন্তু চাপা পড়ে যায় এবং নানা সময় তারা তাদের দাবিগুলো তুলে ধরেছেন, আন্দোলন করেছেন, কিন্তু কোনোভাবেই কিন্তু তাদের জাতীয়করণের যে দাবিটি সেটি আর কখনো উত্থাপিত হয়নি এবং বাস্তবায়নের দিকেও আগায়নি। এবং সর্বশেষ আমি যদি একটু বলি যে এই চলতি বছরের 12 ফেব্রুয়ারি হচ্ছে মূলত তারা লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণের দাবিতে। পরবর্তীতে 22তম দিনে এসে যে শিক্ষা উপদেষ্টার সঙ্গে তাদের সাক্ষাতের সুযোগ হয়, তখন 12 প্রতিনিধির একটি দল তারা হচ্ছে আলোচনা করেন এবং তাদের যে মূল দাবি দাওয়াগুলো সেগুলো তারা তুলে ধরেন। সেক্ষেত্রে সাকিব, আমরা আসলে আলোচনাটা এই জায়গাটা থেকে শুরু করতে চাই। আজকে কি ঘটলো, এরপরে আমরা আগে কি ঘটেছে সেটা জানব। একটু বলে রাখি যে ওই 12 ফেব্রুয়ারি যে 22তম দিনের অবস্থান, তখনই তাদের এই ঘোষণাটা এসেছিল যে আজকে 12 অক্টোবর তারা হচ্ছে যে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবেন দাবি মেনে নেওয়া না হলে। তো তাদের বেশ কিছু দাবি মেনে নেওয়া হয়েছিল, সর্বশেষ আমরা দেখেছি আগস্টেও কিছু দাবি মেনে নেওয়া হয়েছিল। তারপরে মূল যে দাবি সেই দাবিটি মেনে নেওয়া না কারণেই আজকে পূর্ব ঘোষণা অনুযায়ী তারা প্রেস ক্লাবে সকাল থেকে জড়ো হওয়া শুরু করেন এবং আমরা দেখেছি যে সকাল থেকে তারা অল্প সংখ্যক মানুষ আসছিলেন, আস্তে আস্তে তাদের যে শিক্ষকরা তারা বাড়ছিলেন। একটা সময় এত বেশি সংখ্যক শিক্ষকরা সেখানে অবস্থান নেন যে প্রেস ক্লাবের পাশের সড়কটি পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং সড়কে যান চলাচল ব্যাহত হয়। তো পরবর্তীতে সে কারণেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে আসেন, তাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করেন। পরবর্তীতে তাদেরকে শহীদ মিনার যাওয়ার যে আহ্বানটা সেটি তারা করেন। তবে আমরা দেখেছি যে শিক্ষকদের মধ্যে কয়েকটি ভাগ হয়ে যায়। কেউ কেউ দাবি মেনে নিয়ে যে পুলিশের আহ্বান মেনে নিয়ে তারা শহীদ মিনারের উদ্দেশ্যে রওনা হন, কিন্তু অনেক বড় একটা অংশ কিংবা বিচ্ছিন্ন দলগুলো হচ্ছে তারা রাজি হননি সেই দাবিতে। পরবর্তীতে তারা সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। এক পর্যায়ে হচ্ছে পুলিশ শক্ত অবস্থানে যেতে বাধ্য হয়। যদিও আমি যখন সেখানে গিয়ে পৌঁছাই আমরা দেখেছি যে সড়কে অবস্থান নিয়ে আছেন আন্দোলনকারীরা, পাশাপাশি মুখোমুখি অবস্থানে আছেন পুলিশ। তো হঠাৎ করে আসলে যে সাউন্ড গ্রেনেডের ব্যাপারটি, তারপরে জল কামান এবং লাঠিচার্জ দফায় দফায় আমরা দেখেছি। সেক্ষেত্রে সাকিব, এই যে জল কামান, সাউন্ড গ্রেনেড বা লাঠিচার্জ করা হয়েছে, এই বিষয়ে পুলিশ আসলে কি বলছে? আচ্ছা, সেই জায়গা থেকে বলা যায় যে পুলিশ বলেছে যে আমরা বারবার তাদেরকে আহ্বান করেছি, তারা সেখানে চলে যাননি। আর সেক্ষেত্রে তারা বলছেন যে শহীদ মিনারে যে দলটি গিয়েছে কিংবা যারা গিয়েছে তাদের সঙ্গেও তারা কথা বলেছেন, তখন তারা বলছেন যে আমাদের আহ্বান মেনে আমরা এসেছি, কিন্তু যারা এখানে এসেছে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, হয়তো অন্য কোনো উদ্দেশ্য তাদের থাকতে পারে। সেই জায়গাটাই কিন্তু যে রমনা বিভাগের যে ডিএমপির উপকমিশনার রয়েছেন মাসুদ আলম, তিনি বলেছেন যে হয়তো বা এখানে দুর্ভিসন্ধি থাকতে পারে, সে কারণেই তারা কঠোর অবস্থানে গিয়েছে। তবে সেক্ষেত্রে এমপিভুক্ত যে শিক্ষকরা রয়েছেন তাদের আসলে মোটা দাগে দাবিগুলো কি? আচ্ছা, তাদের যে মূল দাবিগুলো সেগুলো যদি আমি একটু বলতে যাই, যে তাদের প্রথম এবং প্রধান দাবি ছিল জাতীয়করণ, কিন্তু যখন জাতীয়করণের দাবিটি কোনোভাবেই মেনে নেওয়া হচ্ছে না, তখন তারা 3টি দাবি উত্থাপন করেছে। এর মধ্যে হচ্ছে তাদের মূল বেতনের 20% বাড়ি ভাড়া অন্তর্ভুক্ত করা, বেতনের সঙ্গে চিকিৎসা ভাতা অন্তর্ভুক্ত করা এবং উৎসব ভাতা অন্তর্ভুক্ত করা। তো সেক্ষেত্রে মূল বেতনের কথা যদি আমি বলি, তাদের 1000 টাকা ছিল, বাড়ি ভাড়া 1000 যুক্ত হতো, পরবর্তীতে মাত্র 500 টাকা বাড়ানো হয়েছে। তো তাদের দাবি আসলে কোনোটাই মেনে নেওয়া হচ্ছে না, সে কারণে তারাও একটু কঠোর অবস্থানে গিয়েছেন। সেক্ষেত্রে সাকিব, আপনি শুরুতে এসেই আসলে আন্দোলনের সূত্রপাত নিয়ে বলছিলেন, এরপরে সংক্ষেপে যদি শেষে আরেকটু কিছু যোগ করেন যে আন্দোলনটা আসলে কবে থেকে কিভাবে আসলে এই পর্যায়ে আসলো। আমি যেমনটি বলছিলাম যে আসলে 2018 সালে সরকার কিছু দাবি মেনে নিলেও পূর্ণাঙ্গভাবে দাবি মেনে নেননি। তো সে কারণেই দফায় দফায় বিভিন্ন সময় তারা আন্দোলন করেছেন, কখনোই আশ্বাস ছাড়া বাস্তবায়নের কোনো লক্ষণ তারা দেখতে পাননি। তো সে কারণেই কিন্তু এবছরের শুরু থেকে প্রথম ফেব্রুয়ারি, পরে আগস্ট এবং সর্বশেষ আজকে মানে 12 অক্টোবর তারা হচ্ছে কঠোর অবস্থানে গিয়েছেন এবং সর্বশেষ যে তাদের ঘোষণাটা দেওয়া হয়েছে যে তারা তাদের দাবি মেনে নেওয়া না পর্যন্ত লাগাতার এই যে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে 30,000-এর মতো বিভিন্ন জেলা উপজেলা সারা দেশব্যাপী, তো সেই প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু তারা লাগাতার কর্মবিরতি পালন করবে। সেক্ষেত্রে সাকিব, আমরা
আমরা সারাদিনের যে উত্তেজনা দেখলাম, পরে আবার এনসিপি তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করলো, এখনো পর্যন্ত যদি আমরা বলি সরকারের পক্ষ থেকে কি কোনো বার্তা দেয়া পাওয়া না, গেছে? সেই জায়গাটিতে কিন্তু আমরা এখনো কোনো ধরনের সরকারি আশ্বাস কিংবা কোনো ধরনের প্রতিনিধি দলকে সেখানে আসতে দেখিনি, কোনো খবর পাইনি। আর এনসিপি নেতারা কিন্তু একাত্মতা পোষণ করেছেন এবং তাদের উপর যে হামলা সেটা নিন্দা প্রকাশ করেছেন। তারা এর কিন্তু যে এই ঘটনার আসলে তারা পুলিশকে সুষ্ঠু ক্ষমা প্রতিকার চাইতেও তারা বলেছেন। চেয়েছেন। জি সাকিব, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন এবং সেখানে সৃষ্ট উত্তেজনা, দিনভর যে ঘটনা, এই ঘটনা বিস্তারিত নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিল সহকর্মী ওয়ালিউল সাকিব।